অবশ্য টাইপ সাউন্ড এবং ঠিক আছে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা। তোমাদের আমরা ভুলেই গিয়েছিলাম যে বিশেষ করে আমাকে একজন স্টুডেন্ট ফোন করে বললো যে এটা আজকের এই যে এটা ভালো 21-এর এই কবিতাটা ভালো করে পড়ানো হয়নি, এই জন্য আমি আজকে এটাই পড়াবো, এটাই শেষ করার চেষ্টা করব। তবে কবিতাটা বেশ বড়, হয়তো ক্রিয়েটিভ কমপ্লিট হবে না, না হলে কালকে তো আছেই আমার ক্লাস, কালকে বাকিটা দেখা যাবে। আমরা আশা করি খুব দ্রুত বেগে চলে আসবে, তারপরে আমরা এখনই শুরু করব। এটা খুব সুন্দর একটা কবিতা এবং বলা যায় যে আমাদের জাতীয় ঐতিহ্যের সাথে এবং আমাদের জাতির সাথে, আমাদের ভাষার সাথে, আমাদের স্বাধীনতার সাথে সব কিছুর সাথে জড়িয়ে আছে এই কবিতাটা। স্মৃতি তো অনেকটা বলা যায় যে আমরা একটু পিছনে ফিরে চলে যাব, আমরা অনেক বছর পিছনে যাব, তারপরে কবিতাটা আলোচনা করব। তাহলে আমরা দেখব যে আসলে আমরা জাতি হিসেবে কেমন ছিলাম এবং আমাদের উপরে কোন কোন ধরনের অত্যাচার হয়েছিল, সব কিছু আমরা এই কবিতার মাধ্যমে দেখতে পাবো। ওকে, তো ঠিক আছে, আশা করি তোমরা বই খাতা যার যা যেটা দরকার সেটা নিয়ে রেডি হয়েছ। কে কে আসছো আমি একটু দেখি। হ্যাঁ, 2 মিনিটের মধ্যে প্রায় 50 জনের কাছাকাছি চলে আসছো, ভেরি গুড। আলভি সত্তার, হ্যাঁ তোমাদের এটা খুবই জরুরি। তোমাদের জরুরি বলতে কোনটা জরুরি জানো? উপস্থিতিটা। আমি জানি তোমাদের কষ্ট হচ্ছে, তোমাদের সব স্যারই জানে তোমাদের কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও তো আসলে যেহেতু উপায় নাই, তোমাদের সরাসরি দেখতে পাচ্ছি না আমরা, তোমাদের পড়াশোনা এই যতটুকু পারি এর মধ্যে থেকেই এই অনলাইনে সবাই করছো কিনা সেটাও জানি না, এই জন্য অনেকটা আমরা জোরাজুরি করছি। তারপরে এগুলো সবই তোমাদের উপকারে, এগুলো বলতে হয় যে তোমাদের সকল শিক্ষক এবং কর্তৃপক্ষ, প্রিন্সিপাল স্যার নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন তোমরা পড়াশোনার মধ্যে আছো কিনা। তো এগুলি সবই তোমাদের ভালো করানো আমাদের দায়িত্ব। তো আমরা ঠিক আছে চলে যাই মূল পর্বে। দেখো, আমরা আজকে বলেছি যে 21-এর গান একটা কবিতা আছে, এটা একটি অ্যাকচুয়ালি গানই, 21-এর গান কিন্তু কবিতা হিসেবে পরিগণিত। এটা তোমরা সবাই জানো একটি গান। তো এই গানটি আসলে আমরা যেটা এখানে দেখতে পেয়েছি, প্রথম হয় 21শে ফেব্রুয়ারি একটা সংকলন হয়, তাই না? এটা কি ছিল? 21শে ফেব্রুয়ারি সংকলনে কত সালে? এটা হচ্ছে 1953 সালে। আমরা একটু লিখি 1953 সালে। ওনার নাম হচ্ছে হাসান হাফিজুর রহমান, ঠিক আছে? নাম হচ্ছে হাসান হাফিজুর রহমান, হাফিজুর রহমান। তিনি একটা পত্রিকা সম্পাদন করেন। হ্যাঁ, তো এই পত্রিকা কি করেন? একটা পত্রিকা সম্পাদন করেন। এই পত্রিকায় 1953 সালে হাসান হাফিজুর রহমানের যে পত্রিকা সম্পাদনা, এই পত্রিকায় 21শে ফেব্রুয়ারি, তাহলে কি হলো? পত্রিকায় 21শে ফেব্রুয়ারি এই সংকলনে প্রথম 1953 সালে প্রথম প্রকাশিত হয়, তাই না? তো এটা পরবর্তীতে যাই হোক একটা গান হিসেবে 21-এর গান হিসেবে পরে ছাপা হয়। তো এখানে মূলত আমরা দেখতে পেয়েছি ভাষা আন্দোলনের কথা বলা হয়েছে। ভাষা আন্দোলন এবং ভাষা আন্দোলনে আমরা
কিভাবে ভূমিকা পালন করেছি এবং আমরা কিভাবে এগিয়ে গেছি এবং আমরা পরবর্তীতে ভাষাটা কিভাবে পরিপূর্ণভাবে পেয়েছি সেইটা আলোচনা এখানে করব, এখানে আলোচনার বিষয়। তো ঠিক আছে, আমরা মূল পর্বে চলে যাই। মূল পর্বে যাওয়ার আগে আমরা একটু লেখক পরিচিতি সম্পর্কে জানবো। লেখক পরিচিতি দেখো, এটা তাহলে আমরা কি হলো, কবিতাটার নাম হচ্ছে ২১-এর গান, আব্দুল গাফফার চৌধুরী। উনি ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেন। উনি এখনো বেঁচে আছেন এবং প্রবাসে জীবনযাপন করছেন। হ্যাঁ, প্রবাস মানে বিদেশে জীবনযাপন করছেন। তো ইতিহাস হচ্ছে কি, ১৯৫৩ সালে হাসান হাফিজুর রহমানের সম্পাদিত একটা পত্রিকা, এই পত্রিকায় ২১শে ফেব্রুয়ারি সংকলনে প্রথম এই ২১-এর গান নামক কবিতাটা ওখানে ছাপানো হয়। এর পরবর্তীতেই তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জন পড়েছি, সেই কথাটা এখানে আলোচনা করা হয়েছে। তো আমরা লেখক পরিচিতি একটু সুন্দর মতো একটু কবিতার ছন্দে ছন্দে আমরা জানতে পারি, যাতে আমাদের ছন্দগুলো পরবর্তীতে কাজে লাগে এবং মনে থাকে, তাই না? তো সবাই রেডি? ভেরি গুড। এখন দেখো ছন্দটা কি, এখানে দেখো আমরা এখানে শিশুতোষ প্রথমে লিখি। শিশুতোষ, শিশুতোষ, শিশুতোষ মানে তোমরা জানো শিশুদের জন্য, তাই না? শিশুতোষ। তো এখানে আমরা এখানে দেখি আধার, আধার কুঠির, সবাই লেখো, আধার কুঠির ছেলেটি, ছেলেটি আমি একটা রস্বই যোগ করে দিলাম, একটু চন্দ্রবিন্দু দাও। কি হলো, ডান পিঠে, ডান পিঠে শওকত, শওকত, ঠিক আছে, যিনি পরে গীতিকার, প্রাবন্ধিক, তারপরে হিসেবে খ্যাতিমান হয়ে কি ২১শে পদক ও বঙ্গবন্ধু পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে, এর মধ্যে আমরা এই লেখকের যা যা দরকার সবগুলো ইনফরমেশন আছে। প্রথম আমরা কি বলেছি, আধার কুঠির ছেলেটি, তাহলে এখানে লেখো আধার কুঠির ছেলেটি, এটা একটা শিশুতোষ গ্রন্থ। হ্যাঁ, আমরা কি পেলাম, আধার কুঠির ছেলেটি, এটা শিশুতোষ গ্রন্থ একটা, কিন্তু আধার কুঠির ছেলেটি এটা একটা পুরোপুরি শিশুতোষ গ্রন্থ, ১ নাম্বার। ২ নাম্বার ডান পিঠে শওকত, এটা ২ নাম্বার। তাহলে এটা হচ্ছে ১ নাম্বার যদি হয়, এটা এই দুটোই হচ্ছে শিশুতোষ গ্রন্থ, অর্থাৎ তোমাদের জন্য, শিশুদের জন্য তার লেখা শিশুতোষ গ্রন্থ এই দুটো। আধার কুঠির ছেলেটি, ভালো করে মনে রাখবে। আমরা একটু ছন্দে ছন্দে যাই। শিশুতোষ কি লিখেছিলেন, আধার কুঠির ছেলেটিই ডান পিঠে শওকত, ক্লিয়ার, মনে থাকবে। যিনি পরে গীতিকার, তাহলে কি ছিলেন ইনি ছিলেন গীতিকার হয়েছিলেন, গীতিমান যিনি গান লেখেন। প্রাবন্ধিক মানে কি, যিনি প্রবন্ধ রচনা করেন, ওকে, হিসেবে খ্যাতিমান হন। এবং তিনি পদক পেয়েছিলেন, কি ২১শে পদক পেয়েছিলেন, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয় হচ্ছে বঙ্গবন্ধু পুরস্কার পেয়েছিলেন। আমরা ইনফরমেশন কিন্তু এই পর্যন্ত, ক্লিয়ার? তাহলে কি হলো, আমি এই ছন্দটা তৈরি করে দিই তোমাদের বিশেষভাবে মনে রাখার জন্য, এবং তোমাদের বিশেষভাবে এগুলো যাতে স্মরণ থাকে। ওই বই পড়ে অনেক সময় দেখা যাচ্ছে যে এগুলো মনে রাখা খুব দুষ্কর হয়ে যায়। এই জন্য এগুলো বিভিন্ন রকম বানিয়ে তৈরি করে আমি তোমাদের জন্য এগুলো করে দিই, যাতে আমাদের পরবর্তীতে কাজে লাগবে, আর কোনো কষ্ট হবে না। তাহলে কি হলো, আমরা তার সম্পর্কে জানতে পারলাম। শিশুতোষ অর্থাৎ বাচ্চাদের জন্য, তোমাদের জন্য তিনি কি করেছেন, তোমাদের জন্য তিনি আধার কুঠির ছেলেটি এই শিশুতোষটি রচনা করেছেন।
দ্বিতীয়ত ডান পিঠের সহকর। এবং এছাড়া তাকে আমরা কি চিনি, কাকে? এই যে আব্দুল গাফফার কি লিখেছেন? আধার কোটি ছেদ লিখেছেন আর ডান পিঠের সহকর লিখেছেন। এরপরে আব্দুল গাফফার কি কি পেয়েছিলেন? এখানে দেখো তিনি গীতিকার ছিলেন এবং প্রাবন্ধিক ছিলেন। আর কি হয়েছিলেন? তিনি দুটো পদক পেয়েছিলেন, 21 পদক এবং বঙ্গবন্ধু পদক। আরেকটা পদক পেয়েছিল, ওটা অত ইম্পর্টেন্ট নাই। তাহলে আমাদের মোটামুটি তার সম্পর্কে কি জানা হয়ে গেল। ওকে, তাহলে আমি এটা বুঝে দিই। এখন মূল পর্বে চলে যাও। মূল পর্বে যাওয়ার আগে আমরা বেশ কিছু বিষয় আমাদের জানতে হবে এবং মজার জিনিস আমরা জানবো, যেটা আমরা কখনোই শুনি নাই। হ্যাঁ, যেটা আমরা কখনোই শুনি নাই বা দেখি নাই, সেই জিনিসগুলো আমরা এখন জানতে পারি। ওকে, তো ঠিক আছে, আমি মুছে দিলাম। এখন আমাদের কিছু সাল মনে রাখতে হবে। হ্যাঁ, তোমরা অনেকেই জানো যে সালটা কেন মনে রাখতে হবে। প্রথম যে সালটা মনে রাখবো সেটা হচ্ছে 1947 সাল। ভালো করে দেখো, 1947 সাল। এই 47 সালে তোমরা দেখো যে আমরা একত্রিত হলাম দুটো ডোমেনিয়াম, অর্থাৎ পাকিস্তান এবং বাংলাদেশ নামক যে রাষ্ট্র, এটা একত্রিত একটা রাষ্ট্র হিসেবে গঠিত হলো। হওয়ার পরে এই 1947 সালেই এই প্রথম যেটা হলো ভাষার জন্য অ্যাকচুয়ালি কিন্তু ভাষার জন্য আমরা ইংরেজরা যখন আমাদের ছেড়ে দিয়েছে তখন থেকে আমরা বাংলা ভাষাটা যাতে আমাদের এই বাংলা হয় মাতৃভাষা, মানে এই বাংলায় যাতে এস্টাবলিশ হয়, আমরা তখন থেকেই চেষ্টা করেছি। এই জন্য 1947 সালে সময়টা ছিল নভেম্বর এবং ডিসেম্বর। কি বললাম? নভেম্বর ডিসেম্বর এই সময়ে কিন্তু আমরা কি করলাম? ভাষার জন্য প্রথম ছোটখাটো আন্দোলন। এটা কি হলো? ভাষার জন্য এটা ছোটখাটো আন্দোলন শুরু হলো যে আমরা রাষ্ট্রভাষা আমাদের বাংলা করে দিতে হবে। তাহলে কি হলো? 1947 সালে নভেম্বর ডিসেম্বর মাসে 1 নাম্বার। 2 নাম্বার গেল, দেখো 48 সালে এই 1900 এরপরে চলে আসো, 47 সালে গেল, 1948 সাল চলে আসো। হ্যাঁ, আমরা কি বললাম? এরপর যে সালটা আসলো সেটা হচ্ছে 1948 সাল। 1948 সালে দেখো এটা হচ্ছে মোটামুটি মার্চ মাসে সীমিত আকার। তাহলে এই মাসটা কি ছিল? 1948 সালের মার্চ মাসে সীমিত আকারে আন্দোলন শুরু হলো। ঠিক আছে, সবগুলো আন্দোলন ঠিক আছে। মার্চ মাসে আন্দোলন শুরু হলো। এরপর দেখো, এবং মজার কথা হচ্ছে 1948 সালেই মোহাম্মদ আলী জিন্নাও কি করলো? 1948 সালে আরেকটা প্রেক্ষাপট হলো যে এই জায়গায় মোহাম্মদ আলী জিন্নাও, আমি সংক্ষেপে লিখলাম মোহাম্মদ আলী জিন্নাও, হ্যাঁ, ঢাকায় আসলেন। কোথায়? রেসকোর্স ময়দানে আসলেন। রেসকোর্স ময়দানে এসে কি বললেন? উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। মনে আছে তো? এই জিনিস শুনে বললেন, মানে উর্দুকেই বাংলা ভাষা, উর্দুকে আমাদের রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দিলেন মোহাম্মদ। মানে এটাও কিন্তু সালটা ছিল 1948 সাল। এবং এই 1948 সালে উনি যখন বললেন, তারপরে দেখো তো 1948 সালে সম্ভবত উনি এসেছিলেন 21 মার্চ। যাই হোক, আমরা তারিখটা দিতে পারছি না। এরপরে 48 গেল, 48 পর দেখো আমরা চরমতম অবস্থায় পড়ে গেলাম, সেটা হচ্ছে 1952 সাল। ভালো করে দেখো, 1952 সাল। তাহলে আমরা কি 47, 48-এ, এরপর 1952 আসলাম। 52 এসে আমরা এটা কি করলাম? এটা আমরা করলাম চরম প্রকাশ করলাম যে আমরা বাংলা ভাষা চাই। ঠিক আছে, আমাদের চরম প্রকাশ হয়ে গেল। এখন 52 সালের প্রকাশ হয়ে যাওয়ার পরে তখন কি হলো? দেখো, এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় মোটামুটি ভাষা আন্দোলনের জন্য জোর প্রচেষ্টা চালানো হলো। তখন কি করা হলো? 144 ধারা জারি করা হলো। তোমরা জানো রেড অ্যালার্ট। তাহলে কি হলো? এই সময় 1952 সালে আমি ইংরেজিতে লিখলাম 144 ধারা। এটা কিন্তু ধারা, এই ধারাটা পাকিস্তান সরকার বা এই সরকার শুরু করলো। 144 ধারা। 144 ধারা যখন করা হলো, তখন এই 144 ধারা ভঙ্গ করে, মনে রাখবা,
44 ধারা ভঙ্গ করে করা হলো এবং রাস্তায় আমাদের ছাত্ররা নেমে পড়লো। তখন তারা কি করলো? তখন তারা বুলেট চালাতে লাগলো। হ্যাঁ, তখন তারা বন্দুকের বুলেট চালাতে লাগলো, অর্থাৎ গুলি চালাতে লাগলো। হ্যাঁ, তখন এই গুলি চালানোর অবস্থায় আমাদের এক এক করে দেখো অনেকগুলো নিহত হলেন। প্রথমেই দেখো আমরা নামগুলো করে দিচ্ছি, তোমরা সব নামগুলো জানো। আমরা এক হচ্ছে 1 নম্বরে কে গেল? সম্ভবত আবুল বরকত। এখানে দেখো বরকত সংক্ষিপ্ত লিখবো না, আমি ফুল নাম লিখবো, কারণ তাদের একটা সম্মান আছে। হ্যাঁ, আবুল বরকত। এরপর দেখো 2 নম্বরে তারপরে আমরা একটা নাম করবে আব্দুল জব্বার। ঠিক আছে। 3 নম্বরে দেখো, 3 নম্বরে তোমরা জানো যে আব্দুল সালাম। তারপরে 4 নম্বরে দেখো যার নামটা আসে রফিউদ্দিন। ঠিক আছে। এবং 5 নম্বরে যার নামটা তোমরা শিখেছো সেটা হচ্ছে শফিউর। 5 নম্বরে কি নাম শিখলে? শফিউর। হ্যাঁ, সবাই শফিক বলে জানে। আচ্ছা, গেল। এখন দেখো এগুলো এছাড়া আরেকজন বিশেষ তোমরা জানো হয়তো বা, এরপরে দেখো তোমাদের বয়সে মাত্র 9 বছর বয়সের একটা শিশু, তোমরা কি নাম জানো কেউ? যেকে গুলি করে নাই তাকে গুলির ভয় দেখানো হয়েছিল এবং যখন সে পালাচ্ছিল, তখন পাকিস্তান পালাচ্ছিল মানে সেও হাতে প্ল্যাকার্ড ছিল, তখন পাকিস্তানিরা তার উপরে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। সেই ছোট্ট বাচ্চাটার নামটা তোমরা আজকে জেনে নাও। সেই ছোট্ট বাচ্চাটা হচ্ছে ওহিউল্লাহ। ঠিক আছে, বাচ্চাটার নাম হচ্ছে ওহিউল্লাহ। আমি কিন্তু পরে জিজ্ঞাসা করবো। হ্যাঁ, ওহিউল্লাহ। এই বাচ্চাটার 9 বছর বয়স। এই বাচ্চাটার বয়স কত ছিল? মাত্র 9 বছর। হ্যাঁ, তাহলে এই 9 বছরের শিশু, এটাকে শিশু বলা হয়, তাহলে একজন শিশু মারা গেল। ঠিক আছে, আমরা সবগুলো ইতিহাস পেয়ে গেলাম। মজার ব্যাপার হচ্ছে এর পরের যে অংশগুলো হলো, এর পরেরগুলো আমরা যদি এখানে দিই, ছোট ছোট দিই, এর পরে যে আমরা পেলাম 1954 সাল। হ্যাঁ, 1954 সালে সালগুলো মনে রাখবা। 1954 সাল, 54 সালে গিয়ে আমরা মোটামুটি অ্যাসেম্বলিতে বা পাকিস্তানের যে পরিষদ ছিল, এই পরিষদে জয়ী হওয়ার পরে তারা বলল ঠিক আছে, বাংলাকে উর্দুর পাশাপাশি বাংলাকেও স্বীকৃতি দেওয়া হয়। তাহলে প্রথম 1954 সালে আমরা স্বীকৃতি পেলাম। এরপরে দেখো আমরা কিন্তু শিখলাম 1954 পরে আরেকটা সাল তোমরা মনে রাখবা, সেটা হচ্ছে 1966। দেখা যাচ্ছে 1966 সাল মনে রাখবা। 1966 সালের পরে যে সালটা মনে রাখবা সেই সাল হচ্ছে 1970। এটা সমাজ বিজ্ঞানে পড়েছো 70 সালের পরে যে সালটা মনে রাখবা সেটা হচ্ছে 1971। এবং এই 1971 যে সময়টা মনে রাখবা, সেই 71 দেখো আরেকটা সময় মনে রাখবা। 71 সালের 7ই মার্চ এটা একটা বিশেষ দিন। আর 7ই মার্চের পরে 26শে মার্চ এবং 26শে মার্চ পরে 9 মাস যুদ্ধ হলো এই 71 সালে 16ই ডিসেম্বর। হ্যাঁ, তাহলে আমাদের মনে মোটামুটি কি কি আমরা আসলে এখানে স্মরণ রাখবো। যদিও আমরা জানি এই কবিতার জন্য এইগুলো তেমন ইম্পর্টেন্ট নাই, কিন্তু মনে রাখবে তোমরা তো যেহেতু এগুলো এক্সট্রা জিনিস জানতেই হবে। তুমি যদি না জানো তোমার স্বকীয়তা কোথায়, অর্থাৎ তোমার সৌন্দর্য থাকবে না। সুতরাং তুমি খেয়াল করবে যে এই অংশগুলো তোমাকে বাধ্যতামূলক জানতেই হবে, না জানলে তুমি ভালোভাবে কি শিখতে পারবে না। তাহলে আমরা একটু দেখি, কি দেখবো, এখানে চলে আসো তো। তাহলে আমি বললাম প্রথম থেকে চলে আসি আমরা। হ্যাঁ, আমরা বললাম যে 21-এর গান। এই যে কবিতাটা তোমাদের পাঠ্যপুস্তকে আছে, আব্দুল গফফর চৌধুরী 1934 সালে উনি জন্মগ্রহণ করেছিলেন এবং উনি এখনো বেঁচে আছেন, প্রবাসী।
দ্বিতীয় আমি 1947 সালের কথা বলেছি, কবিতার প্রেক্ষাপট শুরুই হচ্ছে 47 সাল। এই 47 সালের নভেম্বর ডিসেম্বর ভাষার জন্য, তোমরা জানো 21শে ফেব্রুয়ারি আমাদের বাংলা ভাষার জন্য, তো নভেম্বর এবং ডিসেম্বর কিন্তু মোটামুটি বিভিন্ন দিক থেকে অল্প পরিসরে ভাষার জন্য, যে আমাদের বাংলা ভাষা কি হবে, তখন তো ইংরেজরা চলে গেছে, আমাদের বাংলা ভাষা কি হবে, আমরা দুটো ডোমিনিয়াম হয়ে গেছি, একটা আমরা বাংলাদেশ, একটা পাকিস্তান, অর্থাৎ তখন তো বাংলাদেশ হয় নাই। তো আমরা আমাদের এখানে কি ভাষা চলবে, আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু পাকিস্তানে কি আসলে একই রাষ্ট্র যখন হচ্ছে তখন কি আমাদের এটা মেনে নিবে কিনা, এই জন্য সীমিত আকারে এই 1947 সালেই প্রথম নভেম্বর এবং ডিসেম্বরে অল্প বিস্তর ভাষার জন্য বিভিন্ন জায়গায় শহরে টহরে কানাঘুষা হচ্ছে। আর 1948 সালে মার্চ মাসে দেখো 1948 সালে মার্চে এসে মোটামুটি একটু ভালোভাবে তোমার বাংলা ভাষার জন্য একটু বেশ সরগম বা বিভিন্ন জায়গায় প্লাকার্ড তৈরি হচ্ছে। সে সময় কিন্তু রেসকোর্স ময়দানে কে আসলো, মোহাম্মদ আলী জিন্নাহ। আসার পরে উনি বলেই দিলেন যে নো, কোনো স্কোপ নাই, উর্দু অ্যান্ড উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, সরাসরি বলে ফেললেন। তখন কিন্তু আমরা মোটামুটি চরম পর্যায়ে চলে গেলাম। তখন আমরা মোটামুটি কি হয় যে বিভিন্ন জায়গায় এই স্বাধীনতা মানে ভাষার জন্য আমরা প্লাকার্ড ফেস্টুন দিয়ে রাষ্ট্রভাষা বাংলা চাই বলে আমরা আমাদের ছেলেরা তা মিছিল করতে লাগলো। ঠিক আছে, 1952 সালে এসে তোমরা জানো যে সালটা, যে তারিখটার কথা আমি এখানে লিখি নাই, সেই তারিখ 1952 সালে সেই 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি এই জায়গাটা দেখো, আমরা 21শে ফেব্রুয়ারি, এটা তোমরা জানো যে বিকাল 3টার সময় যখন ওরা 144 ধারা দিল, 144 ধারা ভঙ্গ করে আমাদের ছাত্ররা ঠিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে, তারপরে ওই দিনই কিন্তু তারপরে ঢাকা মেডিকেলের পাশ দিয়ে তারা মিছিল নিয়ে চলে যাচ্ছে 144 ধারা ভঙ্গ করে, তারপরে গুলিবর্ষণ করার পরে যা অনেক একজন স্পটেড ডেড, তারপরে কিন্তু কিছু হসপিটাল নিয়ে গিয়ে মারা গেছে। এর মধ্যে আব্দুল বরকত, তোমাদের এই নামগুলো কিন্তু আমরা সবাই জানি, আব্দুল জব্বার, আব্দুল সালাম, রফিউদ্দিন, শফিউল, এগুলো আমাদের মোটামুটি নাম জানা, কিন্তু নাম না জানা বলা আছে, নাম না জানা শত মানুষ মারা গেছে কিন্তু ওই দিন। এবং তারপরে রাত্রি, তারপরে 22 তারিখে, 21 তারিখের পর 22 তারিখে আবার তারা বিভিন্ন জায়গায় হানা দিয়েছে, 23 তারিখে, 24 তারিখে, এভাবে তারা কিন্তু হানা দিয়ে যাচ্ছে, অর্থাৎ অনেকগুলো মানুষ মেরে ফেলেছে। এর মধ্যে একটা শিশুর কথা, ওহিউল্লাহর নামটা আমি করেছি, তোমাদের চেয়ে একটু ছোট, 9 বছরের ছোট্ট একটা শিশু, সেও কিন্তু নিহত হয়েছিল। এটা অবশ্য এক্স্যাক্টলি প্রমাণ নেই, এবং এটা পথ শিশু কিনা তার পরিচয়টা কিন্তু পাওয়া যায় নাই, যে এটা একটা পথ শিশু ছিল না, তার বাবা মার কোনো খোঁজ পাওয়া যায় না ওই সময়ের জন্য। এবং গুলি করার ভয় দেখাইছিল, কেউ বলে যে সে পাকিস্তানি আর্মিদের গাড়িটি পড়ে গিয়েছিল, কেউ বলে যে তার গুলি করেছিল। তো যাই হোক, এটা কন্ট্রাডিক্টরি আছে। তো ইতিহাস ঘাটলে মোটামুটি নামটা পাওয়া যায় যে সেও মারা গিয়েছিল। হ্যাঁ, এর পরের যে অংশটা আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে, সেই পরের অংশটা হচ্ছে, দেখো আমি অনেকগুলো সাল দিয়েছি। 1 নম্বর দিয়েছি 1954 সালে, তোমরা যেন একটা যুক্ত ফ্রন্ট হয়েছিল, তাই না, যুক্ত ফ্রন্ট। তো এই যুক্ত ফ্রন্টে যে আমরা দেখেছি যে প্রাদেশিক একটা পরিষদ নির্বাচন হয়, তো ওই প্রাদেশিক পরিষদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে ওই জায়গায় সিদ্ধান্ত হয় না, ঠিক আছে বাংলাকে উর্দুর পাশাপাশি আমরা বাংলাকেও সন্নিবিষ্ট করতে পারি, ঠিক আছে হলো। তো আমরা এই 54 সালে যখন আমরা পেলাম, অর্থাৎ 21 তারিখেই তো আমরা সাহস হয়ে গেল, ঠিক আছে, 21 তারিখেই কিন্তু আমরা সাহস করে ফেললাম যে না, আমরা চেষ্টা করলে কিন্তু আমাদের অধিকারটা আমরা আদায় করতে পারি। তারপরে আমরা অধিকার আস্তে আস্তে আদায় করলাম। 66 সালে তোমরা জানো যে তোমাদের বিজিএস আছে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই 6 পয়েন্ট কন্ডিশন, সেটা গেল। এরপরে 1970 সালে যে নির্বাচন, তারপরে 71 সালে আমাদের 71 সালের 7ই মার্চ তো খুব ইম্পর্টেন্ট, কারণ এটা বঙ্গবন্ধুর ভাষণ ছিল, এবং 26শে মার্চ ডিক্লেয়ার হলো। তারপরে এই 9 মাস যুদ্ধ হলো, 9 মাস যুদ্ধের পরে 16 ডিসেম্বর যে আমরা পূর্ণাঙ্গভাবে এই দেশ পেয়ে গেলাম। তো এই যে 71 সালের এই দিনটা, এখন যে আমি তোমাদের সামনে কথা বলতে পারছি, অথবা তোমরা স্বাধীনভাবে ঘোরাফেরা করতে পারছো, অথবা তোমরা পরিপূর্ণভাবে বুক ফুলিয়ে কথা বলতে পারছো, এবং তোমরা এই দেশের একজন জনগণ হিসেবে রাস্তায় চলতে পারছো, এগুলোর পিছনে কিন্তু অনেক ইতিহাস আছে। এই ইতিহাসের অন্যতম
বলা হয় যে প্রথম স্টার্টিংটা হয়েছিল 1952 সালে এবং শেষ হয়ে যায় কিন্তু 1971 সালে। এর মধ্যে কিন্তু আরও ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্নভাবে আমরা এই বিভিন্ন বিভাগ দেখতে পাই, বিভাজন দেখতে পাই। অর্থাৎ কোনো একটা ভালো জিনিস পেতে হলে তার পিছনে কিন্তু অনেক কাঠখড়ি পোড়াতে হয়, অর্থাৎ অনেক রক্তক্ষয় হয়, অনেক আন্দোলন আছে, অনেক মৃত্যু আছে, অনেক রক্ত আছে। এই মোটামুটি তোমাদের একটা একটা ইতিহাস। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো। তো তোমরা এখন আছো, তারপরেও তো এখানে আছো দেখছি 92, 92, 93, আর কই অন্যান্যরা ঘুমাচ্ছে? ঠিক আছে, এখন আমরা মূল পর্বে চলে যাব। এখন এটা মুছে দিব এবং মূল পর্বে চলে যাও। তোমাদের কবিতাটা আমি কিছু কিছু লাইন, এটা খুব ইম্পর্টেন্ট একটা কবিতা, এই জন্য আমরা খুব সুন্দর করে আরেকটু চেষ্টা করি নতুন করে আবার এটা সাজানোর জন্য। ঠিক আছে, তো আপাতত এটুকু শিখালাম, এখন আমি মুছে দিচ্ছি। ওকে, চলে আসো মূল কবিতা। বেশ বড় একটা কবিতা, একদিনে হবে কিনা আমি জানি না, তারপর আমি চেষ্টা করব তোমাদের প্রত্যেকটা অংশ, প্রত্যেকটা বিষয় আমি বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, প্রথমেই আছে দেখো, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি। এই লাইনটা আছে, আমার ভাই, কি বললা? আমার ভাইয়ের রক্তে রাঙানো, রক্তে রাঙানো, আমি দুই লাইন করে, হ্যাঁ, রাঙানো 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। তারপরে কথা আছে আমি কি ভুলিতে পারি, ওটা আমি লিখলাম না, হ্যাঁ, আমি কি ভুলিতে পারি। প্রথম দেখো, আমার ভাইয়ের কে, এই প্রশ্নটাই আমি প্রথম করব, যে আমার ভাইয়ের রক্তে মানে ভাই কে? আমার ভাই বলতে কি বোঝানো হচ্ছে? ভাই বলতে কে বোঝানো হচ্ছে? হ্যাঁ, ভাই বলতে কিন্তু এই যে আমি অনেকগুলো নাম করলাম না, এই যে সালাম, বরকত, রফিক, শফিউল, এগুলো নাম করলাম না, তো ওরা তো রক্ত দিয়েছে, অর্থাৎ এই বাংলা ভাষাটা আনার জন্য ওরাই তো এগিয়ে গেছে এবং ওরাই তো বলা যায় যে মিছিল নিয়ে গেছে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে, যে আমার রাষ্ট্রভাষা বাংলা চাই। এইভাবেই তারা কিন্তু জানে যে গুলি করবে, তারপরে সাহস করে তারা এগিয়ে গেছে। তারাই তো আসলে তাদের রক্ত দিয়েছে এবং আমার ভাষাটা এনে দিয়েছে। এই হচ্ছে এই আমার ভাই বলতে ওই সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারের কথা বলা হয়েছে এবং ওই সময় যারা আসলে নিহত বা শহীদ হয়েছিলেন তাদের কথা বলা হয়েছে। তারপর বলছে রাঙানো, রাঙানো 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ 21শে ফেব্রুয়ারি একটা নিছক দিন নয়। তুমি যে মনে করবা যে একটা ক্যালেন্ডারের দিন মাত্র, যে 21 তারিখ লেখা আছে প্রতি বছর 21 তারিখ, 21 তারিখ লেখা আছে, এখন দেখেন 21 তারিখ লেখা আছে, যা কি হয়ে গেল? হয় না, দেখতে পাচ্ছি না। তোমরা দেখতে পাচ্ছ? দেখো তো একটু ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করলাম।
ছিল। রাঙানো 21শে ফেব্রুয়ারি, তারপরে আমরা প্রথম পেলাম যে আমার ভাই, তাহলে বুঝতে পেলে। দ্বিতীয় লাইন দেখো, আমি কি ভুলিতে পারি। এর পরে যে লাইনটা আছে, আমি কি ভুলিতে পারি না, আমি মানে আমরা, আমি তুমি আমরা, বাংলাদেশের যত জনগণ এখন বর্তমানে যত আছে, এর পরে যত জনগণ এই কবিতাটা পড়বে, সবার উদ্দেশ্যেই কথা বলা হয়েছে। হ্যাঁ, আমরা এই দিনের কথা, এই সময়ের কথা কখনোই ভুলবো না, সেই কথাটা বলা হয়েছে। ওকে, এর পরের লাইনে দেখো, ছেলেহারা। দ্বিতীয় লাইন বললাম ছেলেহারা, কথাগুলো পড়বা। শত মায়ের অশ্রু, অশ্রু কি হয়েছে, অশ্রু গড়া, গড়া এ ফেব্রুয়ারি। আমরা এই জায়গাটা এসে একটু থেমে যাই এবং সবাই মনে করে এই গড়া শব্দটা, আসলে এই গড়া শব্দটা সবাই মনে করি গড়া মানে গড়িয়ে যাওয়া। হ্যাঁ, গড়া মানে গড়িয়ে যাওয়া। নো 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 নো, গড়া মানে গড়িয়ে যাওয়া নাই, গড়া মানে তৈরি হওয়া। এখানে কি হচ্ছে, ছেলেহারা। কে হারিয়েছে ছেলে? নিশ্চয়ই সালামের মা ছিল, নিশ্চয়ই বরকতের মা ছিলেন, নিশ্চয়ই ওই রফিকের মা ছিলেন। তা তারা তো তাদেরই ছেলে, কেউ না কেউ তো তাদের মা, তাহলে তারা তো ছেলে হারিয়েছে। এবং এই যে ইতিহাসের নামগুলো আছে, বাকিদের নামগুলো তো আমরা পাই নাই, তো তাদেরও তো মা তাদের কোলটা খালি করে ফেলেছে। তাই বলছে ছেলে হারা শত, এখানে দেখো লেখাই আছে শত। তার মানে শুধু 5 জনের নাম পেয়েছি তা কিন্তু নাই, এরকম শত কবিতা, এবং এটা ইতিহাস বলে এখানে কয়েক শত, শত শতর কথা বলা হয়েছে। আমরা নাম জানি না, কারণ পশুদের মতো আমাদের উপর অত্যাচার করেছে এবং রাতের অন্ধকারে ভাষার জন্য আমাদেরকে মেরেছে, রক্তাক্ত করেছে, মেরে ফেলেছে, কবর দিয়েছে। এই জন্যই বলছে শত মায়ের অশ্রু। অশ্রু মানে চোখের পানি, অশ্রু মানে নট এ সিঙ্গেল ওয়াটার বলা হচ্ছে না, এটা গ্লাসের পানি নয়, এটা অন্য কোনো জায়গার পানি না, এটা চোখের পানির কথা বলা হয়েছে, যে এই চোখের পানি অশ্রু বলা হয়। মায়ের অশ্রু গড়া, গড়া মানে তৈরি হওয়া। ফেব্রুয়ারি, ফেব্রুয়ারি মানে কি, ফেব্রুয়ারি নিছক একটা দিন নয়, আগেই বলেছি, এটা একটা মাস নয় বলেছি, এটা একটা তারিখ নয় বলেছি, এটা আমাদের মায়ের ভাষা। অর্থাৎ এই দিনে আমরা এস্টাবলিশ করেছি, অর্থাৎ 21 বললেই তোমার মনে হবে বাংলা ভাষা। এই যে আমরা এনেছিলাম রক্তের বিনিময়ে, তাই বলা হচ্ছে যে ক্যালেন্ডারে শুধু যে দিন তা কিন্তু নয়, একটা সময়, একটা বার তা কিন্তু নয়, এটা বিশাল একটা ইতিহাস এই দেশের সাথে সম্পৃক্ত হয়ে আছে, এই দেশের সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। সুতরাং আমরা ওই শুধু দিন হিসেবে পরিগণিত করব না। ক্লিয়ার? তাহলে প্রথম 4 লাইন আমরা পেলাম, আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি ভুলিতে পারি না। আমার ভাই মানে অনেক যারা ভাষার জন্য যুদ্ধ করেছে, রক্ত দিয়েছে, তাদের ঋণ আমরা কখনোই ভুলতে পারবো না। এবং অনেক মা তাদের সন্তানকে হারিয়েছে, তাদের চোখের জলও আমরা কখনোই কি করতে পারবো না, তাদের চোখের জল দিয়ে কিন্তু এই ফেব্রুয়ারি অর্থাৎ ভাষার এই দিনটা তৈরি করা, অর্থাৎ ভাষার সময়টা তৈরি করা, ভাষাটা তৈরি করা, সুতরাং তাদেরকে আমরা বলতে পারবো না। প্রথম 4 লাইনে গেল। এরপরে দেখো, এরপরে যে অংশটা চলে আসবে, সে অংশে খুব সুন্দর একটা আমার সোনার, এরপর দেখো আমার, এখানে সোনার, তারপরে দেশের রক্তে রাঙানো, রাঙানো 21শে ফেব্রুয়ারি। ঠিক আছে, তারপরে আরেক লাইন লিখে দিই, আমি কি ভুলিতে পারি, এটা নাইবা দিলাম, আমি কি ভুলিতে পারি। ঠিক আছে, এই পর্যন্ত। এই লাইনের অর্থ কি হলো, আমার সোনার দেশে। এখন দেখো আমার সোনার কেন, তোমরা জানো যে আমরা সচরাচর সোনাকে সবচেয়ে মূল্যবান ধরি। হ্যাঁ, সচরাচর তোমরা বলে যে সোনার, তোমার বাবা দেখো তোমাকে সোনার সাথে কম্পেয়ার করে, তার মানে তুমি তোমার বাবার কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ, তাহলে তোমাকেই কম্পেয়ার করা হচ্ছে সোনার সাথে। তোমার বোনকে দেখো এরকম সোনার সাথে তুলনা করছে। তা আমরা কথায় কথায় কিন্তু এই সোনার সাথে, গোল্ডের সাথে আমরা তুলনা করি আমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা। তো আমার দেশ হচ্ছে, আমার দেশ সবচেয়ে প্রিয়, এই দেশকে আমরা সোনার সাথে, স্বর্ণের সাথে তুলনা করছি। কি, দেশের রক্তে। দেশের রক্তে কি, দেশের তো রক্ত নাই, তাই না? তো দেশের ছেলেরা, দেশের অংশ আমরা, আমাদের রক্ত এইখানে
দেশের কথা বলা হয়েছে। তাহলে কি হলো, দেশের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি রাঙানো হয়েছে। এই ফেব্রুয়ারি মাসেই রক্ত গঙ্গা বইছে পাকিস্তানিরা, তাদের কথা বলা হয়েছে। অর্থাৎ এই ফেব্রুয়ারি নিছক একটা দিন নয়, এই সময় এই মাসেই কিন্তু আমরা আমাদের অতি আপনজনদের রক্ত ঝরানো হয়েছে। তাই বলছে আমি এটা ভুলিতে পারি না। দ্বিতীয় অংশ গেল। এরপরে দেখো লাইনগুলো আরো আস্তে আস্তে সুন্দর সুন্দর শব্দ আসছে। এই জায়গাটায় দেখো, আমি জানি যে তোমরা কি জানো, জাগো, নাগিনীরা, নাগিনীরা, তারপরে জাগো, না আচ্ছা কেন জাগো নাগিনীরা, জাগো আবার নাগিনীরা, ঠিক আছে গেল দুটো। তারপরে জাগো কাল বৈশাখীরা, এইটা তিনটা, জাগো কাল, একটু বানানটা অন্য করে দেয়া, বৈশাখ, কাল বৈশাখীরা, হ্যাঁ ভালো করে একটু দেখবা, কাল বৈশাখীরা। তারপরে হচ্ছে শিশু হত্যার বিক্ষোভে, লাইনটা খুবই একটা লাইনের সাথে জোড়াজড়ি করা, শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন ধরা। ওকে, এখন আমরা শব্দগুলো তারপরে যাই হোক পরেরটা দেখবো। প্রথম দেখো আমরা শব্দগুলো জানি, নাগিনীরা এবং জাগো। জাগো শব্দটা কয়বার বলা হয়েছে? জাগো একবার, জাগো আর একবার, জাগো আর একবার, ঠিক আছে। তাহলে জাগো নাগিনীরা, জাগো নাগিনীরা, নাগিনী কয়বার বলা হয়েছে? এখানে একবার বলা হয়েছে, এখানে একবার বলা হয়েছে, দুইবার। কেন বলা হয়েছে? কোন জিনিসটা মনে রাখবা, সব জিনিসই কোন জিনিসকে জোর দেওয়ার জন্য যে শব্দটা করা হয় তিনবার বলতে হয়। আমাদের ধর্মে অবশ্য তিনবার বলা হচ্ছে, সেই অর্থে বলেছে কিনা আমরা জানি না, কিন্তু জিনিসটা জোর দেওয়ার জন্য বলা হচ্ছে। জাগো 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 তিনবার। প্রথম বলা হলো নাগিনীরা, দ্বিতীয় নাগিনীরা, তৃতীয় বলা হলো কালবৈশাখী। মানে কি তোমরা জানো, কালবৈশাখী হচ্ছে একটা ঝড়ের নাম, প্রচন্ড শক্তিশালী একটা ঝড়ের নাম, তাই না? এই কালবৈশাখীটায় বিভিন্ন সময়ে আমাদের পৃথিবীতে বিভিন্ন নামকরণের মাধ্যমে এই দেশে আসে। তো এই নামকরণগুলো বেশিরভাগ ক্ষেত্রে বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই আশেপাশের দেশগুলো কিন্তু আজ থেকে 50টা নাম আগে অ্যাডভান্স করে দিয়ে দেওয়া হয়। ওরা ওই অনুযায়ী সিরিয়াল করে বলে দেয় যে আজকে মহাসেন, এই মাসে মহাসেন আসবে, তারপরে আমফান আসবে, তারপরে হচ্ছে নার্গিস আসবে, এইভাবে নামগুলো একের পর এক করে দেয়া, ওইগুলো কিন্তু আগে থেকে করে দেওয়া। তো এই যে আমি নাগিনীর শব্দ বলছি, নাগিনীরা কি তোমরা জানো যে আমাদের দেশের সাথে পৌরাণিক কাহিনীর সাথে বেশ সম্পর্কিত এবং দেবদেবীর কাহিনীর সাথেও বেশ সম্পর্কিত। তো ওই ক্ষেত্রে আমাদেরকে নাগিন বলতে মানে সাপের যে রানী, অর্থাৎ সাপের যে মানে সর্দার বলতে পারো, যে মূল সাপ আর কি, ভয়ঙ্কর যে সাপটার কথা বলা হয়েছে, সেই সাপের যে শক্তিমত্তা, যে ক্রুদ্ধতা, যে আক্রমণাত্মক ভাব, এই আক্রমণাত্মক ভাবের ইঙ্গিত করা হয়েছে। নাগিন সাপ মানে কিন্তু সবচেয়ে বিষধর এবং সব সার্কার করে দিবে। তো এখানে নাগিনীরা কারা? নাগিনীরা কিন্তু ওই পাকিস্তানি কেউ নাই, নাগিনীরা আমাদের দেশের। কাদের কথা বলা হয়েছে? নিশ্চয়ই নাগিনীরা শব্দ যেহেতু মহিলা, তাহলে মহিলা বলতে কাদের? আমাদের মেয়েদের কথা বলা হয়েছে। এখন তোমরা অবাক হয়ে গেলে যে মেয়ে কেন আসবে? হ্যাঁ, এই ভাষা আন্দোলনের সময় কি পুরুষরা শুধু ছিল? তোমরা কি জানো পুরুষদের পাশাপাশি ওই সময় আমাদের বিশেষ করে যে হলগুলো ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হলগুলো ছিল, তাদের ছাদের উপরে উঠে আমাদের মেয়েরা প্লাকার্ড হাতে করে রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, এইভাবে তারা স্লোগান দিত। এবং ইডেন কলেজের একজন মেয়েও ছিল, কিন্তু ওই মেয়েটার নামটা আমাদের জানা নেই।
তারপরেও মেয়েটা সম্ভবত মাহবুবা খাতুন, ঠিক আছে। ওই সময় মাহবুবা খাতুন নামে ইডেন কলেজে এক মেয়ের, সে কিন্তু মিছিলের মানে মেয়ের মিছিল মানে প্ল্যাকার্ড হাতে করে মিছিলটা নিয়ে এগিয়ে গিয়ে আসছিল, ওই দিনের কথা বলা হয়েছে। তার মানে মেয়েরাও কিন্তু অত্যাচারিত হয়েছিল, এবং আমরা এও বলতে পারি যে মেয়েরাও কিন্তু হয়তোবা ওই দিনে অনেকেই নিহত হতে পারতেন বা নিহত হয়েছিলেন কিনা এরকম এক্স্যাক্টলি ইতিহাস যেহেতু আমাদের জানা নেই, বা ওরা তো তারপরে কিন্তু অনেক খুন গুম হয়েছে, এগুলোর রাতের অন্ধকারে তারা সরিয়ে ফেলেছে। এই জন্যই কিন্তু আমাদের দেশের মানুষজন ক্ষেপে উঠেছেন। তাই আমি বললাম এই ভাষা আন্দোলনের সময় শুধু পুরুষরা নয়, মেয়েরাও কিন্তু আমাদের উৎসাহদাতা হিসেবে ছিলেন। এই জন্য আমাদের মেয়েরা তাদেরকে নাগিনীর রূপে, নতুন রূপে তাদের এগিয়ে আসতে বলা হয়েছে। আরেকটার কথা বলা হয়েছে যে যেহেতু আমাদের মায়েরা তাদের বুক খালি করেছে, তাদের সন্তানদের ভাষা আন্দোলনের জন্য হারিয়ে ফেলেছে, সুতরাং তারা প্রবত্ত হয়ে যাক, তারা শক্তিশালী হয়ে যাক, এবং তারাও রাস্তায় নামুক, এবং তাদের এই নাগিনের বিশাল সভায় মানে থাবায় যেন পাকিস্তানে এই লোকগুলো ধ্বংস হয়ে যায়। ক্লিয়ার? দ্বিতীয়ত দেখো কালবৈশাখীর মানে শক্তি, প্রমত্ততার কথা বলা হয়েছে, যে এমন শক্তি নিয়ে নামিয়ে পড়ো যে ওরা যেন এই দেশ থেকে চলে যায় এবং ভাষার দাবিটা মানতে বাধ্য হয়। এরপর দেখো শিশু হত্যা, এই সেই শিশু হত্যা, তোমাদের কবিতায় নাম নেই কিন্তু হত্যা শব্দটা আছে, রাইট? দেখো শিশু হত্যা, আমি নাম করলাম ওহিউল্লাহ, নাম শুনলাম না? ওহিউল্লাহ, তবে এটা তোমাদের পরীক্ষায় লেখার দরকার নেই, এইভাবে আসবে না, যেহেতু তোমাদের কবিতার মধ্যে এটা নাই, সুতরাং আমাদের এটা দরকার নেই। তো ওহিউল্লাহ নামে কিন্তু এই ছেলেটা নিহত হয়েছিলেন। এই জন্য বলতে দেখো শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন্ধরা, বসুন্ধরা মানে কাপুক, কেঁপে উঠুক, বসুন্ধরা মানে পৃথিবী, নট অনলি বাংলাদেশ, সমস্ত পৃথিবীর মানুষ দেখুক যে তারা আমাদের যে শিশুকেও হত্যা করেছে মানি নাই, এবং আমরা প্রচণ্ড ক্ষেপে গিয়েছি, আমরা প্রচণ্ড প্রতিশোধ স্পৃহা আমাদের ভিতরে এসেছে, আমরাও কম যাই না, আমরাও কিন্তু তাদেরকে প্রতিহত করতে পারি। এই জিনিসটা দেখানোর জন্য আমাদের শক্তিমত্তাকে জাগিয়ে ওঠার কথা বলা হয়েছে, যার জন্য বসুন্ধরা বলতে সমস্ত পৃথিবীর মানুষরা জেগে উঠতে বলছে। অর্থাৎ আমাদের হয়ে তাদের যুদ্ধ করার দরকার নেই, অন্তত পক্ষে আমাদের এই যে তারা অন্যায় করছে পাকিস্তানিরা আমাদের বিরুদ্ধে, এই কথাটা পৃথিবীর প্রত্যেক মানুষ বলুক। তাই বলছে যে বসুন্ধরা পৃথিবী কেঁপে উঠুক, যে শিশুকে কেন তারা হত্যা করবে। ক্লিয়ার? তাহলে এই চারটা লাইন তোমরা আশা করি বুঝতে পেরেছো। জাগো নাগিনীরা, ভয় পাওয়ার দরকার নেই নাগিনীরা, এবং এখানে অর্থাৎ বিষধর ফণার মতো হয়ে এসে জেগে উঠতে পারবে, ওঠার জন্য আহ্বান করেছে, এবং তার থাবায় যেন সবকিছু ধ্বংস হয়ে যায়, নীল হয়ে যায় বিষে পাকিস্তানি ওই সমস্ত দুরাচার লোকগুলো যারা এই দেশের উপর ভাষার জন্য মানুষদেরকে হত্যা করছে, তাদের কথা বলা হয়েছে। ক্লিয়ার হয়েছে? তো ওকে, ভেরি গুড। তোমরা শুনতে পাচ্ছ তো? আমি অবশ্য দেখছি পাশে। ভেরি গুড। তো আমাদের এর পরের লাইনে চলে আসো। এর পরের লাইনে দেখবা খুব সুন্দর আরেকটা জিনিস আছে, এটা খুব ইম্পর্টেন্ট তোমাদের কবিতার জন্য। এই জন্য তারপর দেখো এর পরের লাইন দেখো, দেশের, আমি একটু অন্য কালি দিলাম, দেশের সোনার ছেলে, আবার সোনার কথাটা চলে আসলো, সোনার ছেলে খুন 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 করে রোখে, কি রোখে? মানুষের দাবি, মানুষের দাবি। এরপরে একটা লাইন আমরা লিখি, দিন বদলের ক্রান্তি লগনে তবু তোরা পার পাবি। দেখো খুব সুন্দর সুন্দর শব্দ আছে, পার পাবি। এখানে কিছু কিছু শব্দ আছে যেগুলো আমাদের জানতে হবে, এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। আচ্ছা, এখানে প্রথম দেখো পার পাওয়া, এই শব্দটা দেখো, পার পাবি। আমরা অনেক সময় বলি না নিস্তার পাবি, পার পাবি শব্দের অর্থ হচ্ছে নিস্তার পাওয়া, অর্থাৎ রক্ষা পাওয়া। ঠিক আছে, বলছে পার পাবি, নিস্তার পাবি, নিস্তার পাবি না, তাহলে পার পাওয়া মানে রক্ষা। আচ্ছা, আরো সহজ করে, রক্ষা পাবি না, রক্ষা পাবি না, পাবি না। এখানে দেখো পাবি বলতে কি, পাবিটা কেন সম্মান করা হয়েছে,
না, তুচ্ছ করা হয়েছে। আমরা অনেক সময় তুই মুই করি না, কাদেরকে? যাদের উপর রেগে যায়, বেয়াদব তুই এইভাবে বলি না, তো পাকিস্তানিদেরও এই পাবি শব্দ দিয়ে তাদেরকে অপমান করার চেষ্টা করা হয়েছে এবং তাদেরকে নিগৃহীত করার চেষ্টা করেছে, তাদেরকে ঘৃণা করা হয়েছে যে পার পাবি না, নিস্তার পাবি না। ওকে, তাহলে পার পাবি না কেন? তোরা মানে কি? পাকিস্তানিরা, তৎকালীন সময় যারা পাকিস্তানি ছিল তাদের কথা বলা হয়েছে। তাহলে এই পাকিস্তানিরা, ঠিক আছে, গেল। এরপর দেখো উপর থেকে, দেশের সোনার ছেলে আমরা, আমরা বলতে নট আমরা, ওই সময় যারা দেশের জন্য যুদ্ধ করেছে এবং রক্ত দিয়েছে এবং দেশের জন্য যারা লড়াই করেছে তাদের সোনার ছেলে আমরা, বারবার বলছি। কিন্তু দেশের সোনার ছেলে, খুন, খুন মানে রক্ত, খুন মানে খুন করা নাই, খুন মানে রক্ত। তাহলে কি দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি, অর্থাৎ তাদের রক্ত দিয়ে মানুষের দাবিকে রক্ষা করার চেষ্টা করছি। আমাদের দাবিটা কি ছিল? রাষ্ট্র ভাষা বাংলা চাই, এটাই দাবি। এই দাবিটা রক্ষা করতে গেলে কি হয়েছে? তাদের প্রাণ দিয়েছে, তাদের দেহ দিয়েছে, দেহ মানে তাদের দেহে রক্ত ঝরিয়ে ফেলেছে, অর্থাৎ দেহটা নিথর হয়ে গেছে। তারা অত্যাচার করেছে, বুট দিয়ে লাথি মেরেছে, হ্যাঁ, মানে দেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়েছে, এইভাবে অকাতর অত্যাচার চালিয়ে গেছে। সেই কথা বলছে। তারপরেও কি আমাদের দাবি রুখতে পারবি না? কি দিন বদলে, এখানে দেখো দিন বদল, তারপরে ক্লান্তি লগনে। এই যে ক্লান্তি লগনের শব্দটা, এটা ভালো করে দেখো, পরিবর্তন। ক্লান্তি হচ্ছে পরিবর্তন, ঠিক আছে, এটাই বললাম, পরিবর্তন এখন শুরু হয়েছে। কিন্তু লগন মানে কি? সময়। তাহলে কি হলো? আমরা এই শব্দ দুটো ভালো করে দেখো, ক্লান্তি লগনে তবু তোরা পার পাবি, অর্থাৎ তোরা আমাদের ছেলেদের রক্ত ঝরিয়েছিস তাদের দেহ থেকে, তারপরেও মানুষের দাবিকে তোরা রুখে দিয়েছিস, ঠিক আছে। দিন বদলের সময়, এখন সময় এসেছে, ঠিক আছে, এখন আমাদের কাছেও শক্তি আছে, আমরাও সময়, আমাদেরও এখন সময়। আমরা বলি না ঠিক আছে আমারও সময় একদিন পাবো, সে আমার সময় এখন এসেছে। কি সময় এসেছে? কি এখন দিন বদল হয়েছে, অর্থাৎ পৃথিবীর কোনো মানুষ তোদের অত্যাচার আর সহ্য করবে না। আমরা যদি শক্তিশালী নাও হই, আমাদের পাশে সারা পৃথিবী আছে, তোদেরকে নিন্দা করছে, কারণ তোরা অন্যায়কারী, তোরা জুলুমকারী। এই অন্যায়কারী এবং জুলুমকারীদের কথা বলা হয়েছে। কারা? তারা পাকিস্তানিরা। ক্লিয়ার? তো কি বলছে? ক্লান্তি লগনে, বলছে পরিবর্তন। এখন ক্লান্তি মানে পরিবর্তন, লগনে মানে সময়, এখন পরিবর্তনের সময়। তবু তোরা পার পাবি? নো, তোরা নিস্তার পাবি না, তোরা রক্ষা পাবি না। তোদের যেভাবেই হোক আমরা প্রতিহত করবই। ক্লিয়ার? মানে তোদের রক্ষা পাওয়ার কোনো উপায় নাই। ওকে, তাহলে এরপরে দেখো, আমি একটু সাউন্ডটা কমাই নিই। ওকে, এরপর দেখো, এরপরের লাইনগুলো দেখো, আরো সুন্দর সুন্দর লাইন আছে। তাহলে এখানে এই লাইনগুলো তোমরা নিঃসন্দেহে বুঝতে পেরেছো। কোনো শব্দ বুঝতে না পারলে আমাকে বলবে। আমাদের জানি যে একদিন, এটা খুব সুন্দর কবিতা, আমি আগে তোমাদের পড়াইনি, আমি চিন্তা করেছিলাম যে তোমাদের অন্যান্য টিচাররা পড়িয়েছেন, যাই হোক হয়তো পড়িয়েছেন, তারপরে আমরা একটু ইয়ে করার চেষ্টা করি। এরপরে কিছু শব্দ আছে, না, দেখো না, তারপরে না, তারপরে 4বার না দিয়েছে, ঠিক আছে। খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ, কি বলছে? খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ, এখানে দেখা যাবে না মনে হয়, দেওয়া তারিখ। তারপরে লাইনটা লিখে দিই 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, এটা না লিখলে হবে, বারবার বলা হচ্ছে 21শে ফেব্রুয়ারি, ঠিক আছে। এই দুটো লাইন আগে আমরা শেষ করে নিই। এখানে দেখো, না 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 না, ক্লিয়ার? 4বার বলা হয়েছে তোমাদের। এটা কিন্তু একটা এমসিকিউ আসতে পারে যে কয়বার না না বলা হয়েছে, জাগো শব্দটা কয়বার ব্যবহার করা হয়েছে, খুব ইম্পর্টেন্ট। না 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 না, খুন রাঙা ইতিহাসে, খুন মানে রক্ত রাঙা, তার মানে না বলা অর্থ হচ্ছে দ্ব্যর্থহীন ভাষায় শক্তিমত্তার প্রতীক নিয়ে, তার মানে আমি মরবো তবু করবো না, ব্যাপারটা এরকম। আমি মরবো তবু মিথ্যা বলবো না, ব্যাপারটা এরকম। আমি করবোই করবো, ব্যাপারটা এরকম। আমি মারবোই মারবো, ব্যাপারটা এরকম। আমি আনবোই আনবো, ব্যাপারটা এরকম। অর্থাৎ যখন আমরা অত্যন্ত জেদি হয়ে যাই,
যখন আমরা বদ্ধপরিকর হয়ে যাই, বদ্ধভাবে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলি যে আই মাস্ট ডু ইট, এই শব্দটা প্রয়োগ করার জন্য না 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 4 বার বলা হয়েছে। খুনডাঙ্গা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই। শেষ রায় কার হবে? রায় মানে সিদ্ধান্ত। শেষ সিদ্ধান্ত কি হবে? তোমরা কি বাংলা কি উঠিয়ে নিয়ে যাবে? তোমরা কি উর্দুকে এস্টাবলিশ করবে? তোমরা কি আমাদেরকে মেরে আমাদেরকে দমিয়ে রাখবে, অথবা আমাদেরকে মেরে আমাদেরকে ঘরবন্দি করে রাখবে? নো, কখনো পারবে না, সেটা তোমাদের দ্বারা সম্ভব নয়। এই জন্য ব্যর্থহীন ভাষায় কথাটা বলা। ইতিহাসে শেষ রায় দেওয়া তারিখ 21শে ফেব্রুয়ারি। ইতিহাস রায় দিয়েছে শেষ পর্যন্ত কি 21শে ফেব্রুয়ারি। এই দিনেই তোমরা আমাদের ভাষার দাবি দিতে বাধ্য হবে। আমাদের মেরেছো তাই, রক্ত দিয়েছো তাই, কি জখম করে দিয়েছো শরীর, আমাদের হাড়গোড় ভেঙে দিয়েছো, কোনো সমস্যা নাই, কিন্তু আমরাও তোমাদের রুখে দিয়েছি। আমাদেরও তোমাদের কিন্তু আমাদের সাথে এই যে ভাষার দাবিটা তোমাদের মানতেই হবে। শেষ পর্যন্ত তাই হয়েছে। ক্লিয়ার? এই জন্য এখানে বলছে 21শে ফেব্রুয়ারি, 21শে ফেব্রুয়ারি। আশা করি এই জায়গায় কোনো কঠিন শব্দ নেই। ওকে, তারপরে আমরা চলে যাব আরেকটা সুন্দর অংশে চলে যাব। সেদিনও এমনই, সেদিনের কথা বলা হচ্ছে। সেদিন এমনি নীল গগনের বসনে শীতের শেষে রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে। ঠিক আছে, আমি এই 4 লাইনে আগে আলোচনা করে নিই। অনেকেই মনে হয় কি আজান দিয়ে দিয়েছেন আমাদের জন্য, গেলা কিনা একটু কমে গেল, আজান দিয়েছে না? আচ্ছা ঠিক আছে, আমরা এই 4 লাইন শেষ করে ফেলবো। এখানে দেখো, সেদিন নীল গগনে, সেদিন নাকি এই 1952 সেদিন মানে কিন্তু 1952 সালের প্রায় 1952 সালের 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি। এই সেদিন বলতে এই সময়ের কথা। এমনি, এটা কিন্তু এমনই হবে না, এমনি এমন করে এই রকম, যেরকম এরকম নীল গগনের, নীল গগন মানে আকাশ, নীল মানে নীল গগন। এই দেখো নীল নীল, তাহলে নীল মানে নীল গগন, গগন মানে আকাশ। তাহলে আমি বললাম সেদিন এমনি নীল গগনের মানে আজকে কেমন। এখন সেই সময়টা নাই। ফেব্রুয়ারি মাসে আমরা কি ফেব্রুয়ারি মাসে জাগা আকাশটা দেখি, সেই আকাশের কথা বলা হয়েছে। তার মানে কবিতাটা যখন আমরা পড়ছি তখনকার সময়, আমরা এখন বলছি, এখন আমরা মনে করব যে এখন ফেব্রুয়ারিতে যে সময়টা, এই সময়টা 1952 সালে ফেব্রুয়ারিতেও ঠিক আকাশটা এমন ছিল, নীল গগনে বসনে শীতের শেষে। এখানে দেখো শীতের শেষে, শীতের শেষে কি ফেব্রুয়ারি মাস কখন? জানুয়ারি ডিসেম্বর, তাহলে ডিসেম্বর জানুয়ারি শীতকাল, তাহলে শীতকালে শেষ করে ফেব্রুয়ারি, অর্থাৎ শীত চলে যাচ্ছে, ফেব্রুয়ারি আসছে, তাই সময়টা শীতের শেষ ছিল। রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে, তার মানে তখন তো আকাশ পরিষ্কার ছিল, অর্থাৎ যেহেতু বর্ষাকাল নাই, শীত শেষে, তাহলে শীত শেষে যে সুন্দর একটা সময়, আকাশ সুন্দর ছিল, অর্থাৎ আকাশে চাঁদ উঠেছিল। চুমু খেয়েছিল হেসে, অর্থাৎ আকাশের দিকে তাকালে মনে হচ্ছে চাঁদ হাসছে, অর্থাৎ খুব চমৎকার একটা, এটা প্রকৃতির কথা বলা হচ্ছে। প্রকৃতিটা খুব শান্ত ছিল, প্রকৃতিটা খুব অদ্ভুত ছিল, প্রকৃতিটা খুব সুন্দর ছিল, এই কথাটা বলা হয়েছে। তার মানে তখনও এই ধরনের একটা অবস্থা বিরাজ করছিল, এই ধরনের অবস্থা ছিল, অর্থাৎ কোনো জায়গায় কোনো সমস্যা ছিল না, তাই না? তাহলে কি হলো, সমস্যা যখন ছিল না তখন কি হলো, তখন আরেকটা কথা বলা হলো। এটা দেখো, এই লাইন 3টে লাইন করে আমরা শেষ করে দিব, কারণ এর সাথে সম্পৃক্ত। পথে 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 কি ফোটে রজনীগন্ধা। ঠিক আছে, জফলা হবে না, অলকনন্দা, অলকনন্দা জান। ঠিক আছে,
তারপরে এমন সময়, এই লাস্ট লাইন, এমন সময় ঝড় এলো এক, এলো এক ঝড় এলো খেপা বুনো। আমরা আজকে এইটুকুই, শেষ হচ্ছে না, কালকে তোমার ক্লাস আছে, কালকে ইনশাআল্লাহ শেষ করব। অনেকে হয়তো নামাজ পড়তে যাবে, সরি আমি এক্ষুনি শেষ করে দিচ্ছি। এখন দেখো, পথে পথে ফোটে রজনীগন্ধা। কি হলো? রজনীগন্ধা, কারণ তখন রজনীগন্ধার সময় পথে পথে ফুটেছে। আর বলছে অলকনন্দা যেন, তোমরা জানো যে এটা স্বর্গীয় একটা ইয়ের কথা বলা হয়েছে, অলকনন্দা স্বর্গীয় নদী, অর্থাৎ স্বর্গীয় নদীর ধারার কথা বলা হয়েছে। তোমরা রজনীগন্ধা দেখতে কেমন? সাদা না? তো একটা মাঠে যখন প্রচুর পরিমাণে রজনীগন্ধা ফুটে থাকে, দূর থেকে দেখলে কি হয়? মনে হচ্ছে কোনো নদীর স্রোতধারা। তাই বলছে যে এটা মনে হচ্ছে যে একটা স্বর্গীয় নদীর ধারা বয়ে চলছে, অর্থাৎ চমৎকার একটা সময়ের কথা। ফেব্রুয়ারি সময়টা চমৎকার একটা সময়ের কথা বলা হয়েছে, চমৎকার প্রকৃতি ছিল, প্রকৃতি অসম্ভব রকমের সুন্দর ছিল। তাই বলছে পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন, অর্থাৎ এত সুন্দর রজনীগন্ধা ফুটে আছে যে স্বর্গীয় নদীর ধারার মতো দেখতে লাগছে, খুব সুন্দর লাগছে। এমন সময় ঝড় এলো, কিন্তু এলো এক, ঝড় এলো খেপা বুনো, কিন্তু সেই সময় ঝড় আসলো। ঝড় মানে এখানে নট রিয়েল রূপক অর্থে ঝড়। এই ঝড়টা কারা? পাকিস্তানিরা আমাদের উপর অতর্কিত হামলা চালালো, এটার ঝড়, এই ঝড়ের কথা বলা হচ্ছে। আসলে প্রকৃতিতে ঝড় এলো বলতে এই প্রকৃতিতে আসলে ঝড় আসে নাই, কালবৈশাখী আসলে ঝড়, দমকা বাতাস এসব আসে নাই, আমাদের দেশের মানুষের উপরে ঝড় আসলো। অর্থাৎ তারা আমাদের ভাষাকে কেড়ে নেওয়ার জন্য তারা রাতারাতি আমাদেরকে জখম করতে লাগলো, হত্যা করতে লাগলো, অত্যাচার করতে লাগলো ভাষার জন্য। তাই বলছে যে হঠাৎ করেই তাদের সাথে কিন্তু আমাদের সম্পর্ক, যাই হোক যতটুকুই আমরা ছিলাম, আমরা তো দেখেছি তারা অত্যাচার করেছে, তারপরে সহনীয় পর্যায়ে আমরা চেষ্টা করেছি যে ঠিক আছে, আমরা মুসলিম যেহেতু এইভাবেই থাকতে হবে, থাকি না কেন? আমরা এইভাবে অনেক অনেক রকম তাদের সাথে কম্প্রোমাইজ করেছি, কিন্তু কম্প্রোমাইজের তো একটা সীমা আছে। এই সীমাটা শেষ পর্যন্ত এমনিতেই তারা কি করেছে? আমাদের দেশের সম্পদ তারা নিয়ে গেছে, আমাদের এখান থেকে সুন্দর ভালো ভালো জিনিসগুলো তারা ওখানে নিয়ে যায়। অর্থাৎ তারা শাহিনশার মতো জীবনযাত্রা করে। আমাদের দেশের মানুষরা কিভাবে আছে, অর্থাৎ এই অঞ্চলের মানুষরা কিভাবে আছে সেটা তারা দেখে না। তো একটা স্টেট হলো কোথায়, এটা তো তারা নিজে ভাগ করে নিয়েছে। এবং মাঝখানে তারপরেও আমাদের মাতৃভাষা, যে মাতৃভাষার জন্য যে মানে মানুষ প্রাণ দিতে পারে, এটা কিন্তু রক্ত দিতে পারে, এটা আমরাই একমাত্র জাতি হিসেবে দেখিয়েছি যে হ্যাঁ, তোমরা যত অত্যাচারই করো না কেন, যত আমাদের উপর আঘাত করো না কেন, তোমরা আমাদেরকে কখনোই কি করতে পারবে না, আমাদেরকে এই পথ থেকে তোমরা তাড়াতে পারবে না। আমাদের দাবিটা আমরা রুখবই, আমাদের দাবি থেকে আমরা কখনো কিছু হব না। তাই এই কথাটা বলা হচ্ছে যে পথে পথে সময়ের কথা, সুন্দর একটা সময় ছিল, এই সময়টা অদ্ভুত সময়। সেই সময়টা যুদ্ধের মতো সময় ছিল না, বা সেই সময়টা কেউ আক্রমণ করবে আমরা প্রস্তুত ছিলাম না। তো অলকনন্দা যেন সুন্দর রজনীগন্ধা ফুটাছে, চারিদিকে স্বর্গীয় ধারার মতো সুন্দর লাগছে। সেই সময় আমাদের উপর অত্যাচার চালিয়েছে, সেই সময় আমাদের উপরে অত্যাচার এমনভাবে চালিয়েছে যে অত্যাচারটা আমরা সত্যিকার অর্থে অবাক হয়ে গেছি, এবং সেটা আমাদের কাছে ঝড়ের মতো লেগেছে, আমাদের কাছে বুনো খেপার মতো লেগেছে, ওয়াইল্ডের মতো, অর্থাৎ যেটা সময় মানে না, যেটা তার চরম বিভৎসতার কথা এখানে আলোকপাত করা হয়েছে। ওকে, তো আমরা শেষ করলাম না কিন্তু। তো সুপ্রিয় ছাত্রছাত্রী, আমরা কালকে আমার ক্লাস আছে, কালকে এটা শেষ করব এবং ক্রিয়েটিভটা কালকে পড়িয়ে দিব। আর তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আর এটা আমাকে তোমরা মনে 4-5 জন আমাকে SMS করছিলে যে এই কবিতাটা পড়ানোর জন্য। যদি কালকের পরে কোন অংশে তোমাদের প্রবলেম সেটা আমাকে যদি জানাও, তাহলে আমি ওইভাবে এগিয়ে যাব। কিন্তু আমাদের কন্ডিশন হচ্ছে তোমাদের পরীক্ষা ভালো করতেই হবে, ঠিক আছে? পরীক্ষা ভালো না করার কোনো বিকল্প নাই। তো আর কি, তোমরা আশা করি সবাই ভালো আছো, এবং দোয়া করছি অবশ্যই ভালো থাকবে। এই সময়ে বাইরে বের হবে না, এবং যতটুকু সম্ভব গরম পানি, তোমরা একটু চা বা গরম জাতীয় জিনিস খাবে। বাইরের জিনিস না খাওয়াই ভালো, বাইরে না যাওয়াই ভালো। আমার জন্য দোয়া করবে, এবং তোমার বাবা মাকে খেয়াল রাখবে। সর্বোপরি
ক্লাসগুলো করবে। প্লিজ অনুরোধ করছি, কালকেও যেন তোমরা এরকম মানে 100-র উপরে থাকো। ঠিক আছে, খুদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।